আচ্ছা আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে তোমার সেকেন্ড চ্যাপ্টার বায়োলজির সেল সাইকেল বা সেল ডিভিশন পুরো চ্যাপ্টারটা এর মধ্যে কভার হচ্ছে। ঠিক আছে, আমরা একবার দেখে নিই আমাদের বায়োলজির যে নোটটা রয়েছে আমরা কিভাবে সাজিয়েছি। প্রথমত হচ্ছে সেল সাইকেল। সেল সাইকেল ব্যাপারটা কি? আচ্ছা সেল সাইকেল মানে কি, এই তুমি ভাবো আমাদের ক্লাসটা হচ্ছে সানডেতে, সানডে ক্লাস হওয়ার পরে তোমাদের মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে এই দিনগুলো পরে আবার একটা কি আসবে, সানডে আসবে। তুমি ভাবো প্রতি সপ্তাহের রুটিনটা তোমাদের অলমোস্ট একই রকম না? তুমি ভাবো আমি বলছি তোমাদের রুটিনটা কেমন। সেটা হচ্ছে সানডে ক্লাস করে গিয়ে ওফ 4 ঘন্টা 5 ঘন্টার ক্লাস, বাড়িতে গিয়ে ভালো খাবার দাও, আজকে নো পড়াশোনা, বহুত প্রেশার পড়েছে হয় ম্যাক্সিমাম সবার ক্ষেত্রে। তো মানডে কালকে এত প্রেশার গেছে আজকে উঠবো না, ঘুম থেকে উঠবো 10টার সময় বা 8টার সময়, ঠিক আছে, তারপরে একটু গল্প গল্প করবো, ফেসবুক হোয়াটসঅ্যাপ সারাদিন যাবে, বিকেলবেলায় একটু রিগ্রেট হবে সারাটা দিন নষ্ট করে দিলাম, বাট পরের সোমবারে সেম রিগ্রেটই হবে, রিগ্রেট কন্টিনিউ হবে। আচ্ছা টুইজডেতে একটু পড়াশোনা করতে হবে, দাদা ভিডিও আপলোড করেছে ও এখনো করে রেডি আছে, তাহলে তো আজকে দেখতে হবে না। তা টুইজডে ধরো কোনো কারণে ভিডিও আপলোড করেছে, ঠিক আছে করেছে, নোট গুছি টুচি নিলে হ্যাঁ গোছানো হয়েছে, নেক্সট দিন পড়বো, ঠিক আছে। ওয়েডনেসডে থার্সডে রেকর্ডিং দেখা শুরু করলে, ঠিক আছে, ফ্রাইডেতে চলো একটু নোটটা পড়ি, স্যাটারডেতে এবার পড়া ধরবে, এই তো মনে ছিল না সারা সপ্তাহে ভাই কি পড়া আছে, ফোন আরে আইএনএম চাপের ব্যাপার। এই স্যাটারডে আছে বিরাট পড়াশোনা হবে, সানডেতে আবার এসে যা তাই, এটাই কি, এটা তোমাদের রুটিন। তো একটা সেলও সেম, একটা সেল কি করে, একটা সেল ডিভাইড করে দুটো ডটার সেল তৈরি করে। তো এই ডটারটাও তো কোনো একদিন মাদার হয়, সেও আবার কি দুটো সেল তৈরি করে, এও আবার দুটো সেল তৈরি করে, এ আবার দুটো সেল তৈরি করে। তো একটা সেল থেকে ক্রমাগত একটা সাইক্লিক্যাল প্রসেসের মাধ্যমে একটা সেল থেকে দুটো সেল, আবার একটা সেল থেকে দুটো সেল সাইক্লিক্যাল অর্ডারে চলতে থাকে। মানে এই সেলটার মধ্যে যা সাইক্লিক্যাল প্রসেস হবে এই সেলটার মধ্যেও সেম সাইক্লিক্যাল প্রসেস হবে, তো এটাকে আমরা বলছি সেল সাইকেল। ক্লিয়ার? তো সেল সাইকেলের ব্যাপারটা আমরা পড়বো। নেক্সট আমরা পড়বো সেল ডিভিশন। সেল ডিভিশন 3 প্রকার হয়ে থাকে, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মেয়োসিস। দেখো আমরা যদি জীব দেখি বা উদ্ভিদ দেখি, আমাদের অনুন্নত উদ্ভিদ অনুন্নত জীব তেমনি উন্নত জীব রয়েছে। আমরা যদি সেই প্রোটোজোয়া থেকে শুরু করি, প্রোটোজোয়া পরিফেরা দিয়ে পরপর যাই, তাহলে আমরা লাস্টে যে ম্যামালস পাচ্ছি, তো এই ম্যামালসটা কি হচ্ছে প্রোটোজোয়া থেকে আরো কর্ডেট বা কর্ডাটা যারা, তারা অনেক বেশি উন্নত জীব, তো তাদের সেল ডিভিশন প্রসেসটা ডিফারেন্স হতে পারে। যারা উন্নত প্রাণী তাদের বডিতে মিওসিসও দেখা যায়, মাইটোসিসও দেখা যায়, স্পেশাল অর্গানসে দেখা যায়, উদ্ভিদের ক্ষেত্রে স্পেশাল অর্গানসে মাইটোসিস মিওসিস দেখা যায়। তাহলে কত প্রকারের সেল ডিভিশন হতে পারে, তার কি ক্লাসিফিকেশন, অল ডিটেলস আমরা এখানে পড়বো। নেক্সট চলে যাচ্ছি আমরা এই মাইটোসিস, মিওসিস আর মাইটোসিস আর অ্যামাইটোসিসের মধ্যে একটা পার্থক্য বা ডিফারেন্সিয়েশন। লাস্ট আমরা যেটা পড়বো স্পারমাটোজেনেসিস এন্ড ওজেনেসিস, দিস ইজ দ্য স্পেশাল প্রসেস অফ তোমার সেল ডিভিশন। কারণ জেনারেলি একটা সেল থেকে দুটো সেল তৈরি হওয়ার কথা, এবং এই স্পারমাটোজেনেসিস বা ওজেনেসিসের মাধ্যমে একটা সেল থেকে 4টে সেল তৈরি হচ্ছে ইন কেস অফ স্পার্ম, আর ওভাম একটা সেল থেকে একটা সেলই তৈরি হচ্ছে, মানে অ্যাক্টিভ সেল। তো এটা ওভাম, এটা ফিমেল বডিতে ওজেনেসিস হচ্ছে মানে ওভাম ফরমেশন প্রসিডিওর, আর স্পারমাটোজেনেসিসে স্পার্ম কি করে তৈরি হচ্ছে, এই দুটো প্রসেস আমরা পড়বো। ঠিক আছে, স্পারমাটোজেনেসিস আর ওজেনেসিস, এটা হচ্ছে আমার টোটাল সেল ডিভিশনের একটা স্পেশাল স্ট্রাকচার। এবার আমরা দেখলাম যে আমাদের যে মাইটোটিক যে সেল ডিভিশন রয়েছে তাকে আমরা কত ভাগে ভাগ করি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ। তো কি কি চেঞ্জেস আসে তা ছবির মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করছি, সেগুলো আমরা দেখবো। কারণ পরীক্ষায় খুব কোশ্চেন দেয় যে অ্যানাফেজীয় মুভমেন্ট কোন ফেজে আমরা দেখতে পাই, কোন ফেজে আমরা ক্রোমোজোমকে সব থেকে ভালো অবজার্ভ করি, কোন ফেজে ক্রোমোজোমগুলো বিষুব রেখা বা নিরক্ষর রেখায় সজ্জিত থাকে, সেইগুলো আমাদের পরীক্ষায় কোশ্চেন দেয়। এন্ড লাস্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই প্রোফেজ যে ফেজ, প্রোফেজ ফেজ মানে হচ্ছে এই যে 4টে ফেজে যেটা প্রথম,
একে আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস। এই 4টে ফেজের মধ্যে কি কি ঘটছে সেটাও পরীক্ষায় কোশ্চেন দেয়। কেন তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে এতগুলো স্টেজের মধ্যে কায়াজমা ফরমেশন কোথায় হয়? অ্যান্সার এই লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিসের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট স্টেজ হচ্ছে কায়াজমা ফরমেশন, যেখানে এভলিউশন হওয়ার একটা চান্স থেকে যাচ্ছে কায়াজমার মাধ্যমে। ঠিক আছে, তো এরকম ভাবে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে। তো এইটা হচ্ছে আমাদের টোটাল সেল ডিভিশনের প্রসেস। আচ্ছা, সেল ডিভিশন কিভাবে হয়? সেল ডিভিশন হচ্ছে সেলের মধ্যে দুটো পার্ট থাকে, একটাকে আমরা নিউক্লিয়ার পার্ট বলি, একটাকে আমরা সাইটোপ্লাজমিক পার্ট বলি। তো একটা সেলের প্রথম টার্গেটই থাকে সেলের নিউক্লিয়াসটাকে আগে দুটো ভাগে ভাগ করা। তাহলে এটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। ক্যারিয়ন কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ডিভিশন হলো দুটো নিউক্লিয়াস। আচ্ছা, একটা সেলের মধ্যে তো দুটো নিউক্লিয়াস থাকতে পারে না, তো এবার সেলের কি হবে? সাইটোপ্লাজমের ডিভিশন হবে। তো সাইটোপ্লাজমের ডিভিশন হয়ে আলটিমেটলি দুটো সেল তৈরি হবে। তো সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজমের ডিভিশনকে আমরা বলে থাকি সাইটোকাইনেসিস। তো প্ল্যান্ট সেল বা অ্যানিমেল সেলে কি করে সাইটোকাইনেসিস হয় সেই ব্যাপারটা আমরা পড়বো। মানে টোটাল চ্যাপ্টারটাতে আমরা কি কি পড়ছি যদি ওয়ান স্টেপে বলতে চাও, তাহলে একটা সেল প্রথমত দুটো সেল হলো, তাহলে আমি ওই দুটো সেলের একটা পোর্শনকে নিলাম। তাহলে এই সেলের মধ্যে একটা গ্রোথ হবে, গ্রোথ হয়ে একটা বড় সেল তৈরি করবে, মানে ম্যাচিওর সেল হবে, দেন সে ডিভাইড করবে। তাহলে সে কিভাবে ডিভাইড করতে পারে? অ্যামাইটোসিস প্রসেসে, মাইটোসিস প্রসেসে বা মিওটিক প্রসেসে। আচ্ছা, এই মিওটিক প্রসেসে কি ডিটেলে করবে বা কিভাবে করবে তার অল ডিটেলস আমরা এই চ্যাপ্টারে পড়বো, এই তিনটে প্রসেসের। আচ্ছা চলো, তাহলে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে সেল সাইকেল। আমি বললাম তোমাদের যেমন সানডে থেকে শুরু করে মানডে মানে স্যাটারডে অবধি যে রুটিনটা হয় প্রায় এভরি উইকে সেরম রুটিন হয়। তো এমনি একটা সেল, এই সেল সাইকেল ব্যাপারটা কি? সেল সাইকেল মানে হচ্ছে দ্য স্টেজেস থ্রু হুইচ দ্য সেল পাসেস ফ্রম ওয়ান ডিভিশন টু দ্য নেক্সট ডিভিশন। মানে একটা সেল দুটো সেলে ডিভাইড করার পর আবার এই সেলগুলো ম্যাচিওর সেল হচ্ছে অ্যান্ড তারা আবার দুটো করে সেল ডিভাইড করছে। তাহলে এই যে ফেজটা, এটাকে আমি বলতে পারি একটা ফেজ, আবার এটাকে আমি বলতে পারি আরেকটা ফেজ। মানে এই কন্টিনিউয়াস একটা ডিভিশন থেকে আরেকটা ডিভিশন হওয়া অবধি যে প্রসেস সেটা হচ্ছে সেল সাইকেল, এবং সমস্ত সেলের ক্ষেত্রে এই প্রসেসটা সেম। ঠিক আছে, আচ্ছা আমরা যদি দেখি ফেজেস অফ সেল সাইকেল, সেল সাইকেলের কতগুলো ফেজ রয়েছে। একটা হচ্ছে ইন্টারফেজ, একটা হচ্ছে তোমার G0 ফেজ, একটাকে আমরা বলছি মাইটোটিক ফেজ বা ডিভিশনাল ফেজ। আচ্ছা, তার মানে তুমি যেমন ধরো আমরা যেমন একটা কাজ করি, ধরো তুমি ঘুরতে যাচ্ছ, দার্জিলিং এ ঘুরতে যাবে, তো আমাদের দার্জিলিং এ ঘুরতে যাওয়ার আগে কাজ কি? ব্যাগেজ প্যাকিং করছি, করে লাস্ট কাজ কি? তালা দেওয়া, বাড়িতে তালা দিয়ে বেরিয়ে গেলাম। আচ্ছা, যখন তালা দেওয়া হলো তখন আমরা ফাইনাল চেক করি না যে আমরা ফুললি সিকিউরড কিনা, দেন আমরা চলে গেলাম কি ট্রিপে। তার মানে দেখো এর মধ্যে দুটো ফেজকে কে ডিস্টিংগুইশ করছে? তালা দেওয়াটা। কারণ তালা দেওয়া মানে আমার একটা সাইড সিকিউরড, তালা দেওয়ার পরে আমার আরেকটা সাইড ওপেন হলো। ভালো করে বুঝবে সেল ডিভিশনটা কাইন্ড অফ এরকম। তো আমি এই যে তিনটে ফেজ দেখলাম, তাহলে আমি তিনটে ফেজকে আমি এরকম ভাবে ভেঙে দিচ্ছি। এটা হচ্ছে আমার ব্যাগেজ, সব আমরা রেডি হয়েছি, এটা তালা লাগিয়ে দিলাম, আর এখানে আমি ঘুরতে চলে গেলাম। আচ্ছা দেখো, এটা হচ্ছে G1 S G2। তার মানে হচ্ছে একটা সেল এই যে দেখলে ছোট থেকে আস্তে আস্তে করে কি হবে? গ্রোথ হবে। জি মিন্স গ্রোথ, আকারে বড় হওয়া। সিনথেসিস ফেজ মানে ডাবল সিনথেসিস করা আমার সেলের যা কম্পোনেন্ট। আচ্ছা, আমি ডিভাইড করব, দুটো সেল যদি তৈরি করতে চাই, ইকুয়াল জিনিস দিতে গেলে আমার ডবল থাকা দরকার। তো আমার কাছে একটাই রোল রয়েছে, আমি দুজনকে কি করে দেব? দুটো রোল যতক্ষণ আমার কাছে নেই, তাহলে আমার ডবল সংখ্যক ডিএনএ তৈরি করে তবেই আমি এখানে হাফ দিতে পারবো। তার মানে এই গ্রোথ, সিনথেসিস এবং গ্রোথ ফেজে কি হচ্ছে? একটা সেল বেসিক্যালি বড় হচ্ছে, কন্টেন্ট ডবল হচ্ছে। আচ্ছা নেক্সট আমরা যখন তালা দিচ্ছি, এটাকে আমরা বলছি G0 ফেজ। আচ্ছা, সব ঠিকঠাক করলাম তো, সব ডবল হয়েছে, ও মাইটোকন্ড্রিয়া তো একটা হয়ে গেল, মাইটোকন্ড্রিয়াকে ডবল করতে হবে। যখন দেখি ও তালা তো 5টা লাগানোর জায়গায় একটা লাগাতে ভুলে গেছি, তখন আমরা কি করি? আবার সেটাকে তালা লাগাই। তার মানে G0 ফেজ হচ্ছে টেম্পোরারি পজ ইন এ সেল। মানে একটা সেলের হচ্ছে টেম্পোরারি পজ হয়, ও দেখে
যে প্রিভিয়াস যা করে এসছি আমি কি সব ঠিকঠাক করেছি। যদি বলে হ্যাঁ G0 ফেজ ওকে, সব রেডি, চলো এবার গাড়িতে ওঠো, ঘুরতে চলে যাও। তো এরপরে ও চলে যাচ্ছে ডিভিশনাল ফেজে বা মাইটোটিক ফেজে, যা বলো, মানে দার্জিলিংয়ে ঘুরে বেড়ানো, আর ও দুটো সেলে ডিভাইড করতে গেল, যে যে প্রসেস ফলো করছে সব প্রসেসটা এর মধ্যে রয়েছে। বোঝা গেল সেল ডিভিশনটা এরকম। তাহলে একটা সেল ডিভাইড হয়ে যাওয়ার পরে গ্রোথ হওয়াকে আমরা বলছি ইন্টারফেজ। তারপরে G0 ফেজে টেম্পোরারি পজ হয়েও দেখে নিচ্ছে যে হ্যাঁ সব ঠিক আছে, নেক্সট চলো এবার সেলটাকে ডিভাইড করা যায়, দুটো ভাগে ভাগ হচ্ছে, এরকম ভাবে তিনটে ভাগে আমরা ভাগ করছি। তো এবার যদি আমরা দেখে নিই যে সেল সাইকেলের এই মাইটোটিক ফেজ বা ডিভিশনাল ফেজকে কটা ভাগে ভাগ করা হয়। তোমাকে একটু আগে বললাম যে এই ছোট সেলটা বড় সেল হয়েছে, G0 বলে দিয়েছে ওকে, দেন ও কি করবে, ওর মধ্যে কি রয়েছে নিউক্লিয়াস, তো ও কি করবে নিউক্লিয়াসকে দুটো ভাগে ভাগ করবে, তাহলে এটাকে আমরা কি বলি ক্যারিওকাইনেসিস। তাহলে নিউক্লিয়াসকে দুটো ভাগে ভাগ করার জন্য অনেকগুলো ফেজ রয়েছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এতগুলো প্রসেসের মাধ্যমে কি নিউক্লিয়াস দুটো ভাগে ভাগ হয়। দেন ও সাইটোকাইনেসিস করে ও তোমার আলটিমেটলি দুটো সাইটোপ্লাজমকে ভাগ করে দুটো সেল তৈরি করে। তাহলে পুরো সেল সাইকেল মানেই তাই। আচ্ছা এবার এখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখতে হবে এখানে। তাহলে পুরো সেল সাইকেলকে যদি তুমি ক্রোনোলজি অনুযায়ী সাজাও তাহলে কি হবে, G1 S, G2 G0, তারপর তোমার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আর সাইটোকাইনেসিস। এটা দেখো এখানে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন বলছে কি, ইন্টারফেজ ইজ দ্য পিরিয়ড অফ, দেখো প্রিপারেশন অফ সেল ডিভিশন। আমরা ঘুরতে যাওয়ার আগে যেমন নিজেদের প্রিপারেশন করি, তাহলে সেল ডিভিশনের আগে কি করছো, প্রিপারেশন করছে। G1 ফেজ ইজ দ্য লার্জেস্ট, সব থেকে বেশি সময় কখন লাগে আমার ব্যাগ গোছাতে, তাই না? তাহলে G1 ফেজ কি হবে, সব থেকে বেশি সময় লাগবে, কারণ প্রথমে গ্রোথ ফেজটা, দেখো আলটিমেটলি গ্রোথ ফেজ মানে আমি আগে আমার রুম ভ্যাকেন্ট করলাম, এবার সিনথেসিস করো, এবার সিনথেসিস করতে করতে আমার আরেকটু বড় হওয়া দরকার, রুমটা হচ্ছে না, ছোট ট্রলি নিয়ে নিয়েছি, কি লাগবে আমার এবার বড় ট্রলি লাগবে। তো কি হচ্ছে G2 ফেজ হচ্ছে আমার আরেকটু বড় জায়গা লাগবে, তো জাস্ট তার মানে সব থেকে বেশি টাইম কোথায় লাগছে, G1 টাইমে। আচ্ছা এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়, এটা পরীক্ষায় খুব কোর্সে দেয়। হোয়াট ডু মিন বাই ডিএনএ রেপ্লিকেশন, ডাবলিং অফ ডিএনএ। দেখো আমাদের বায়োলজিতে একটা প্রসেসের যার নাম সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমাতে কি হয়, বেসিক্যালি ডিএনএ থেকে আমরা কি তৈরি করি, এমআরএনএ বা আরএনএ তৈরি করি, আর এমআরএনএ থেকে আমরা প্রোটিন তৈরি করি। এই যে প্রসেস, এই প্রসেসকে আমরা বলে থাকি সেন্ট্রাল ডগমা। কেন এটা করা দরকার, আচ্ছা আজকে আমি কালো, তো আমি সত্যি আমার ভেতরে কালোর জিন রয়েছে, কালো হওয়ার ডিএনএ রয়েছে, তার মানে আমি কালো হব, বাট আমি সাদা হয়ে গেলাম, এটা কি পসিবল না? আমার ভেতরে কালোর জিন রয়েছে, তো কালোর জিন যখন আলটিমেটলি কালোর প্রোটিন তৈরি করবে, দেন আমার বডি কালো কালারের হবে। আমার মধ্যে হোয়াইট জিন রয়েছে, যখন আমার হোয়াইট জিন প্রোটিনে কনভার্ট হবে, তাকে আমরা কি বলবো, সে সাদা হয়ে যাবে বা হোয়াইট হয়ে যাবে। দিস ইজ কল্ড জিন এক্সপ্রেশন। জিন এক্সপ্রেস করে বাই ফরমেশন অফ প্রোটিন, প্রোটিন ফরমেশনের মাধ্যমে জিন এক্সপ্রেশন হয়। তাহলে এটাকে আমরা বলি সেন্ট্রাল ডগমা। তো এই ডিএনএটা, সেন্ট্রাল ডগমার একটা প্রসেস রয়েছে ডিএনএ টু ডিএনএ ফরমেশন, মানে আমরা ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারি, এই প্রসেসটাকে আমরা বলে থাকি ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রসেসকে বলি ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিনকে আমরা বলি ট্রান্সলেশন। তো এই চারটে প্রসেস নিয়ে বা তিনটে প্রসেস নিয়ে আমরা সেন্ট্রাল ডগমা তৈরি করি, ওটা এক্সেপশনাল। তো ডিএনএ রেপ্লিকেশন কি হচ্ছে তাহলে কোন ফেজে হচ্ছে, এস ফেজে, মানে তোমার যতগুলো ডিএনএ ছিল তার ডবল হয়ে যাবে, 2 ইন্টু ডিএনএ ডবল হয়ে যাবে, তাহলে এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়। পরীক্ষায় কোশ্চেন দেয়, তাহলে এখান থেকে তোমার পরীক্ষায় কোশ্চেন দেয় দুটো, সব থেকে লার্জেস্ট ফেজ কি G1, আর সব থেকে গুরুত্বপূর্ণ ফেজ হচ্ছে এস, যেখানে ডিএনএ রেপ্লিকেশন হয়। ঠিক আছে, আচ্ছা এবার একটা কয়েকটা পয়েন্ট লিখে রাখো এখানে, যেটা আরো কিছু কোশ্চেন এখান থেকে দেয়। লেখো G0 phase is the temporary, G0 phase is the temporary pause of cell cycle, মানে সেল সাইকেলের জন্য টেম্পোরারি পজ কি, আমরা দেখছি সব ঠিকঠাক হয়েছে, তা আমরা পজ দিলাম, দেন আমরা এগিয়ে গেলাম। লাস্ট পয়েন্ট হচ্ছে তোমার
G0 কোথায় দেখা যায়? G0 found in nerve cell and liver cell. Nerve cell and liver cell. G0 কোথায় দেখতে পারি? নার্ভ সেল এন্ড লিভার সেল। তার মানে G0 আর কোথাও দেখা যায় না, না শুধু নার্ভ সেল আর লিভার সেলেই দেখা যায়? সব জায়গায় দেখা যায়। G0 সব জায়গায় হয়। টেম্পোরারি পজ তো, আরে কেউ পজ 1 সেকেন্ডের জন্য নিতে পারে, কেউ পজ 5 মিনিটের জন্য নিতে পারে, কেউ পজ 5 দিনের জন্য নিতে পারে। তার মানে সব থেকে বড় পজ কোথায় হয়? নার্ভ সেল এবং লিভার সেলে, যেখানে আমরা মাইক্রোস্কোপে চোখ দিয়ে দেখতে পারি এখন সেলটা G0 ফেজে রয়েছে, বাট সমস্ত সেলেই G0 রয়েছে, বাট সেটা হয়তো ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য একবার চেক করে নিল, ওকে ব্যাস চলে গেল। তাহলে G0 ফেজ যদি দেখতে চাই তাহলে আমাদের এই দুটো সেলে দেখতে হয়। ক্লিয়ার? নেক্সট চলো, নেক্সট চলে যাচ্ছি আমরা ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস এর মানে হচ্ছে ডিভিশন অফ নিউক্লিয়াস। ডিভিশন অফ নিউক্লিয়াস। সাইটোকাইনেসিস মানে ডিভিশন অফ সাইটোপ্লাজম। ক্লিয়ার? তাহলে এটা গেল আমার। দেখো এই যে একটা চক্রাকার প্রসেসে বলা হয়েছে, এটা হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেসকে আমরা কটা ভাগে ভাগ করি? G1 S G2। আর দেখো মাইটোটিক ফেজ যেটা, সেটাকে আমরা কি বলছি? দেখো এইখানে কতগুলো রয়েছে? সাইটোকাইনেসিস। আর এটাকে আমরা কি বলছি? তোমার ক্যারিওকাইনেসিস। কতগুলো ফেজের মধ্যে হচ্ছে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ, ও আচ্ছা এটা আবার দরকার নেই, এটা আমার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ হলেই হবে। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস, ব্যাস গেল। আচ্ছা এটা হচ্ছে আমার পুরো সেল সাইকেল। আচ্ছা সেল সাইকেল আলটিমেটলি তাহলে এবার সেলটা কোথায় গেছে? সেলটা চলে গেছে মাইটোটিক ফেজে। তাহলে সেল ডিভাইড করার কতগুলো ওয়ে রয়েছে? মাইটোসিস, মানে অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। আচ্ছা অ্যামাইটোসিস মানে হচ্ছে এরা কোনো রুল মানে না, জাস্ট একটা সেল ধরবে, কাঁচি দিয়ে কেটে দেবে। তার মানে হতেই পারে কোনোটার মধ্যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের অল্প একটু গেল, কোনোটা নিউক্লিয়াসের অনেক বেশিটা গেল, বাট সবই সার্ভাইভ করবে। বাট যার মধ্যে নিউক্লিয়াস কম রয়েছে সে দুর্বল, যার নিউক্লিয়াস বেশি সে স্ট্রং। তার মানে অ্যামাইটোসিস অত রুল ফলো করে না। আমার তো সময় নেই, কারণ এই একটা সেল থেকে হয়তো 100টা সেল তৈরি করবে, টুকরো টুকরো করে করে দিল, সবজি কাটার মধ্যে কেটে দিল, সেল তৈরি হয়ে গেল। এটা হচ্ছে অ্যামাইটোসিস। অনুন্নত প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে আমরা অ্যামাইটোসিস প্রসেস দেখতে পাই। কিন্তু আমাদের বডিটা তৈরি হয়েছে পিওর পারফেকশনের মধ্য দিয়ে। তুমি ভাবো তোমার লেফট অ্যান্ড রাইট সাইডটা অল ইকুয়াল, তুমি কেটে বসিয়ে দাও, পুরো একদম এক্স্যাক্টলি মিলে যাবে। তোমার ডান হাতে যে কটা লোম রয়েছে সেই কটা লোম বা হাতেই রয়েছে, একটা বেশি এদিক ওদিক নেই। আর আমরা যদি কায়দা করি তাহলে আলাদা ব্যাপার, ঠিক আছে? তোমার চোখে যতগুলো আইব্রো রয়েছে রাইট সাইডে, লেফট সাইডে তাই রয়েছে, যদি কোনো প্রবলেমস না হয়, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এতটা পারফেকশন দিয়ে তৈরি হয়েছে বলে আমাদের সবকিছু ইকুয়াল হাফস। আচ্ছা তাহলে আমরা যদি মাইটোসিস দেখি, তাহলে আমরা আমাদের যে হিউম্যান বডির ক ধরনের সেল দেখা যায়? 2 ধরনের সেল। একটাকে আমরা বলি সোমাটিক সেল বা দেহকোষ বলি, আর এটাকে আমরা কি বলি? জার্ম সেল, যাকে আমরা বলি তোমার রিপ্রোডাক্টিভ সেল বা জনন কোষ। জনন কোষ। আচ্ছা সোমাটিক সেল মানে দেহকোষ, আর জার্ম সেল মানে জনন কোষ। আমরা আমাদের পরীক্ষায় কোশ্চেন দেবে যে মাইটোসিস ইন জেনারেলি কোথায় দেখা যায়? মাইটোসিস জেনারেলি আমরা সোমাটিক বা দেহকোষে দেখতে পাই, আর জার্ম সেলে আমরা জেনারেলি মিওসিস দেখতে পাই ইন জেনারেলি। বাট পরীক্ষায় কোশ্চেন দেবে যে আমাদের কোন সেলে মাইটোসিস এবং মিওসিস দুটোই দেখা যায়? অ্যান্সার জার্ম সেলে। পরীক্ষায় কোশ্চেন দেবে, দেখো আমি বলছি জেনারেল প্রসিডিওর, জেনারেলি সোমাটিক সেলে কি দেখা যায়? মাইটোসিস। জেনারেলি জার্ম সেলে কি দেখা যায়? মিওসিস। কিন্তু জার্ম সেলে মাইটোসিসও দেখা যায়। তার মানে জার্ম সেলে মিওসিস এন্ড মাইটোসিস দুটোই হয়, আর সোমাটিক সেলে অনলি মাইটোসিস হয়।
ক্লিয়ার? আচ্ছা নেক্সট দেখো, এই যে মাইটোসিস তাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটাকে কি বলছি ক্যারিওকাইনেসিস, আর একটাকে আমরা বলছি সাইটোকাইনেসিস। আচ্ছা ক্যারিওকাইনেসিসের চারটে ভাগ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই চারটে ফেজের মধ্য দিয়ে আমরা কি করে থাকি, নিউক্লিয়াসের ডিভিশন করে থাকি। আর সাইটোকাইনেসিস হলে সাইটোপ্লাজমে ডিভিশন করি। মিওসিসের দুটো প্রসেস, একটাকে আমরা বলি মিওটিক 1 আর মিওটিক, এটা মাইটোটিক হয়ে গেছে না, মিওটিক করে দাও, MEOTIC করে দাও, এটা মিওটিক করে দাও, মিওটিক 2। তাহলে মাইটোটিক 1 অ্যান্ড মাইটোটিক 2, একটাকে আমরা বলে থাকি রিডাকশনাল ডিভিশন, আর একটাকে আমরা বলে থাকি ইকুইটোরিয়াল ডিভিশন, একটা হ্রাস বিভাজন, একটা সমবিভাজন। আচ্ছা এটা আবার দেখো সেম, মানে এখানে মিওসিসের মাধ্যমে কটা সেল তৈরি হয়, একটা সেল থেকে চারটে সেল তৈরি হয়, মানে প্রথমে দুটো সেল হয় তারপরে চারটে সেল হয়। দেখো স্পাম, তাহলে স্পাম, একটা স্পাম সেল থেকে কটা সেল হচ্ছে, চারটে স্পাম তৈরি হচ্ছে, তার মানে এখানে দুটো ফেজ আমার লাগবে। এখানে আমরা কি বলছি মিওসিস 1, এটাকে আমরা বলছি মিওসিস 2, ঠিক আছে। আচ্ছা মিওসিস 1 মানে কি, মিওসিস 1 মানে যেখানে 2nটা কি হচ্ছে nn এ ভেঙে যাচ্ছে, মানে 46টা ক্রোমোজোম 23টা করে ক্রোমোজোমে ভেঙে যাচ্ছে, এটাকে আমরা কি বলছি হ্রাস বিভাজন। কেন, ক্রোমোজোমের হ্রাস হচ্ছে তাই একে বলা হয় রিডাকশনাল ডিভিশন। তাহলে মাইটোসিস 1কে আমরা কি বলি রিডাকশনাল ডিভিশন। আচ্ছা চারটে স্পামে প্রত্যেকের মধ্যে nn রয়েছে, তাহলে এখানে আমরা আবার nn থেকে nn তৈরি হচ্ছে, এটাকে আমরা কি বলছি সমবিভাজন বা ইকুয়েটোরিয়াল ডিভিশন। প্রত্যেকটা তাহলে চারটে করে স্পাম তৈরি হচ্ছে, তাই সব কিন্তু একই, এই যে প্রসিডিওর আর এই প্রসিডিওর একই প্রসিডিওর। মিওটিক 1এও ক্যারিওকাইনেসিস হয়, সাইটোকাইনেসিস হয়, মিওটিক 2তেও কি হবে ক্যারিওকাইনেসিস হয়, সাইটোকাইনেসিস হয়। ক্যারিওকাইনেসিস 1এর প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, যেখানে এটা দেখেছিলাম সেম, এরও প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 3, এটা 1, এটা 2, এটা এইভাবে ভাগ করা হয়েছে। আর প্রোফেজ 1এর আবার কতগুলো ভাগ হয়, 5টা, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস। যেটা তোমাদের আমি একটু আগে নোটস কিভাবে সাজানো হয়েছে এটা বোঝানোর জন্য বলেছিলাম। তাহলে পুরো সেল ডিভিশনটাকে একটা চোখের মাধ্যমে আমরা পেয়ে গেলাম পুরো ইমেজ। তাহলে কত প্রকারের সেল ডিভিশন হয়, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস কোথায় হয়, অনুন্নত প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে, আর এটা তোমার দেহ কোষে হয়, আর এটা হয় দেহ এবং জাম সেলের মধ্যে হয়, আর তোমার এখানে তোমার এটা আবার জাম সেলেও হতে পারে, মানে জাম সেলে দুটোই হয়, বাট দেহ কোষে শুধুমাত্র মাইটোসিস হয়। আচ্ছা এটাকে আমি বললাম দুটো ভাগ, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, এর দুটো ভাগ মিওসিস 1, মিওসিস 2, মিওসিস 1 এর ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, মিওসিস 2 এর ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। এর চারটে প্রসেসের মাধ্যমে হয়, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজ 1, মেটাফেজ 1, টেলোফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ 1, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ 2, সব 2 হয়। আর এখানেও তোমার কি হচ্ছে সাইটোকাইনেসিস হচ্ছে। এই তো পুরো সিনারিও। আচ্ছা চলো এবার আমরা চলে যাচ্ছি এর মানে ডিভিশনে। কি বলা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। দেখো এখানে ভালো করে খেয়াল করো এটা কোথায় দেখা যায়। এখানে বলা হচ্ছে ডিরেক্ট সেল ডিভিশন, তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে তাকে আমরা ডিরেক্ট সেল ডিভিশন বলে থাকি। অ্যান্সার মাইটোসিস, বললাম কাঁচি দিয়ে হুট করে কেটে দিলাম, তাহলে ডিরেক্ট সেল ডিভিশন। বা যদি তোমার বলা হয় আনইকুয়াল ডিভিশন বা সেল ডিভিশন, কাকে বলবো আমরা অ্যামাইটোসিসকে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে এটা জেনারেলি এক প্রকারের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মানে যেখানে কোনো গ্যামেটের দরকার হয় না, জাস্ট দেহ কোষকে টুকরো টুকরো করে ভেঙে দাও, সেল তৈরি হবে। তাই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, যেমন তোমার এটাকে বলি আমরা বাইনারি ফিকশন। দেখো এই যে ধরো একটা সেলকে ধরো আর ফটাফট কেটে দাও, ডিএনএ রেপ্লিকেশন হলো, ডবল হলো, কেটে দাও, যেখান থেকে খুশি। কখনো ইকুয়াল হবে এমন কোনো তাৎপর্য নেই। কোথায় দেখা যায়, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, প্রোক্যারিওটস মানে অনুন্নত প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই।
লিখে রাখো, এর অনেকগুলো প্রসেস হয়, একটু এই পয়েন্টটা লিখে রাখো, পরীক্ষায় কোশ্চেন দেয়। সেটা হচ্ছে বাডিং। বাডিংকে আমরা বাংলায় বলি কোরোদোদ্গম, কোরোকোদ্গম। এটা কার ক্ষেত্রে দেখা যায়? ইস্টের ক্ষেত্রে দেখা যায়। ইস্ট, হাইড্রা, এই অনুন্নত যারা রয়েছে ইস্ট হাইড্রা, তাদের আমরা বার্ডিং প্রসেসের মাধ্যমে অ্যামাইটোসিস প্রসেস পূরণ করতে দেখি আমরা। আর ফ্রি সেল ফরমেশন, ফ্রি সেল ফরমেশন এটা কার ক্ষেত্রে হয়? অ্যালগি, অ্যালগি অ্যান্ড ফানজাই বা ফাঙ্গাস। অ্যালগাস বা অ্যালগি এবং ফাঙ্গাস এর ফ্রি সেল ফরমেশনের মাধ্যমে হয়। আর ইস্ট এবং হাইড্রা এদের ক্ষেত্রে আমরা বার্ডিং প্রসেসের মাধ্যমে কিন্তু অ্যামাইটোসিস প্রসেস দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা যদি মাইটোসিস দেখে নিই, তো মাইটোসিস কত প্রকার? মাইটোসিস আমরা দেখলাম কোথায় দেখা যায় মাইটোসিস, একে আমরা বলি ইকুয়েটোরিয়াল ডিভিশন, তাই না? এবার দেখো মাইটোসিস ইনডাইরেক্ট ডিভিশন, মাইটোসিস সোমাটিক ডিভিশন। কেন? সোমাটিক সেলে ঘটে তাই। এই ইনডাইরেক্ট কেন? অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে দেন হচ্ছে। আর এটা ডিরেক্ট ডিভিশন কেন? ধরে ভেঙে দাও। আচ্ছা, মাইটোসিস কোথায় হতে পারে? হ্যাপ্লয়েড সেলেও হতে পারে, মাইটোসিস ডিপ্লয়েড সেলেও হতে পারে। কেন? তার কারণ হচ্ছে 2n n এ যদি হয়ে যায়, তাহলে আমরা কি বলবো? মাইটোসিস ডিপ্লয়েড সেলে হলো। আর যদি n থেকে দুটো n হয়, তাহলে তাকে আমরা বলবো মাইটোসিস হ্যাপ্লয়েড সেলে হলো। তাহলে আমার এই যে প্রসেসটা, এটাকে আমরা কি বলছি? মাইটোসিস হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড দুটোতেই হয়। তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা মিওটিক যে ডিভিশন 1 আর মিওটিক ডিভিশন 2 বলি না, মিওটিক ডিভিশন মানে কি হয়? একটা স্পার্মাটোগোনিয়াল সেল প্রথমে কটা সেল তৈরি করে? দুটো সেল। ভালো করে বুঝবে, এটা 2n nn এ কনভার্ট হলো, দেন এখান থেকে আবার কি হলো? nn কনভার্ট হলো। আচ্ছা, এটাকে আমরা কি বলছি? মিওটিক ডিভিশন 1, মিওটিক ডিভিশন 2। আচ্ছা, মিওটিক ডিভিশন জেনারেলি বললাম ডিপ্লয়েড সেলে হয়। কি বললাম? মিওটিক সেল ডিভিশন কেবলমাত্র ডিপ্লয়েড সেলে হয়। মানে 2n কেবলমাত্র n হতে পারে কিসে? মিওটিক সেল ডিভিশনে। তাহলে যা আর n থেকে nn হতে পারে কিসে? তোমার মাইটোসিসে। তাহলে বেসিক্যালি আমি এটা বলতে পারি না মিওটিক 2 ইজ নাথিং বাট দ্য মিওসিস, মানে মিওটিক 2 কে আমরা মিওসিস ও বলতে পারি। একটু অসুবিধা হলো, চলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি জিনিসটাকে। প্রথমত এটা বুঝতে হবে আমার, এটা মাইটোটিক সেল ডিভিশন, মাইটোটিক, এটা মিওটিক সেল ডিভিশন। দেখো মাইটোটিক সেল ডিভিশন হতে পারে ডিপ্লয়েড বা 2n সেলে, বা হ্যাপ্লয়েড বা n নাম্বার অফ সেলে। কিন্তু মিওটিক সেল ডিভিশন হতে পারে কেবলমাত্র 2n নাম্বার অফ সেলে। মানে যে সেলে 46টা ক্রোমোজোম থাকবে সেখানেই কেবলমাত্র কি হতে পারে? মিওসিস। আর যেখানে 46টা ক্রোমোজোম থাকবে বা তার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকবে সেখানে মাইটোসিস হতে পারে, এখানেও মাইটোসিস হতে পারে। এইটুকু তো সবার কাছে ক্লিয়ার। মাইটোসিস হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড দুটো সেলেই হতে পারে। আচ্ছা, কিন্তু আমরা বলছি মিওটিক সেল ডিভিশনটা দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলি মাইটোসিস 1 বা মিওসিস 1, একটাকে বলি আমরা মিওসিস 2। মিওসিস 1 এ কি হয়? 46 নাম্বার অফ ক্রোমোজোম ভেঙে 23 দুটো সেল তৈরি করে, তাই। আচ্ছা, মিওসিস এটাকে বলছি মিওসিস 1। মিওসিস 2 তে কি হচ্ছে? আবার 23 করে দুটো করে সেল তৈরি হয়ে টোটাল 4টে আমার সেল তৈরি করে। এটাকে আমরা কি বলছি? মিওসিস 2। আচ্ছা, সত্যি অর্থে বলো মিওসিস কোথায় হয়? কেবলমাত্র 46টা যদি ভেঙে যায় তবেই তাকে আমরা কি বলি? মিওসিস বলি। বাট যেটা মিওসিস 2 বলছি এটা কিন্তু 23 থেকে 23 হচ্ছে, মানে হ্যাপ্লয়েড সেলে মিওসিস কি হতে পারে? হতে পারে না। বাট যেহেতু পুরো প্রসেসটাকে আমরা মিওসিস বলছি, তাই একে আমরা মিওসিস 1 মিওসিস 2 বলছি। বাট মিওসিস 2 অ্যাকচুয়ালি কি? মাইটোসিস না, কারণ মাইটোসিস কোথায় হতে পারে? 23টা সেলে। তাই পরীক্ষায় কোশ্চেন দেয় যে মাইটোসিস মিওসিস 2 বেসিক্যালি আ মাইটোটিক সেল ডিভিশন। ইট ইজ রাইট অর রং? রাইট। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই জন্য এই পয়েন্টটা দেওয়া হয়েছে যে এটা কেবলমাত্র ডিপ্লয়েড সেলে হয়, এটা হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড সেলে দুটোতেই হতে পারে। এবং এখানে বলা হয়েছে
এই দেখো আমাদের কি বলা আছে, মিওটিক 2 ইজ অলসো কল্ড মাইটোসিস, ঠিক আছে, মিওসিস 2 ইজ অলসো কল্ড মাইটোসিস, তার মানে মিওসিস 2 কে আমরা মাইটোসিস বলতে পারি। আচ্ছা এটা কোথায় ঘটে, জার্ম সেলে মাইটোসিস হয়, ঠিক আছে। আর মিওসিস কোথায় হতে পারে, জার্ম সেলেও হতে পারে, মাইটোসিস কোথায় হতে পারে, জার্ম সেলেও হতে পারে, আবার সোমাটিক সেলেও হতে পারে। বলেছিলাম মাইটোসিস দুটোতেই হতে পারে, বাট ইন জেনারেলি মাইটোসিস হয় সোমাটিক সেলে আর জার্ম সেলে মিওসিস হয়। ক্লিয়ার, এটা হয়ে গেল। তাহলে দেখো এখানে সেই প্রসেসটা বলে দেওয়া হয়েছে কিভাবে হয়, সেই পুরো ব্যাপারটা এখানে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন কি বলছে, আচ্ছা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলছে দ্য টার্ম মাইটোসিস ইজ ইউজড বাই অল্টার ফ্লেমিং। ফ্লেমিং প্রথম এই মাইটোসিস কথাটা বলেছিলেন। মাইটোসিস প্রথম স্টেজ বার্জার কি করেন, এক্সপ্লেন করেন এই প্রসেসটা, মাইটোটিক সেল ডিভিশন। মাইটোটিক ডাজ নট টেক প্লেস ইন নার্ভ সেল, মাসেল সেল, ম্যাচিওর ম্যামালিয়ান, আরবিসি, প্লেটলেটসে। তাই এইসব, হ্যাঁ এগুলো পরীক্ষায় কোশ্চেন দেয় কিন্তু। স্টেজ বার্জারের নামটা এসছে, পেয়েছি আমরা, যে স্টেজ বার্জার মাইটোসিসটা দেখেন, অবজার্ভ করেন। তো দেখো নার্ভ সেল ডিভাইড করতে পারে না, ছোটবেলা থেকে পড়ে এসছি না আমরা। তো নার্ভ সেল, মাসেলসে ডিভাইড করলে অটোমেটিক্যালি মাসেল হয়ে যেত, আর আমাদের কষ্ট করে আর মাসেল পাম্প করতে হতো না। বুঝতে পারছো, মাসেল সেল যদি ডিভাইড করে একমাত্র কখন ডিভাইড করো, যখন তোমার কোনো ক্ষত তৈরি হবে, ক্ষত স্থান পূরণ করার জন্য। আরে তোমার যদি এখানে এই এই বক্সটাতে যদি তোমার এই কটা তোমার ধরো ম্যাক্সিমাম বাবেল থাকতে পারে, তো এরপরে বাবেল ধরবে কোথায়, একটা ফাটলে আর একটা ঢুকবে। তো মাসেল তো আটকানো রয়েছে আমার কি দ্বারা, স্কিন দ্বারা, তো কি করে ফাটবে। আমরা যে মাসেল ডেভেলপ করছি কি করে, জিম করে ওয়েট তুলে মাসেলকে পাম্প করছি, মানে প্রত্যেকটা সেলকে হাওয়া ভরছি সেলের মধ্যে, বা হতে পারে প্রোটিন জাতীয় খাবারকে সেলটাকে গ্রোথ বাড়াচ্ছি সেলের। কিন্তু জেনারেলি মাসেল সেল ডেভেলপ করে না। ম্যাচিওর ম্যামালিয়ান, আরবিসি খুব গুরুত্বপূর্ণ, এরা কিন্তু তোমার ডিভাইড করে না, তাহলে আর আমাদের হিমোগ্লোবিনের আর কোনোদিন অভাব হতো না। তাহলে আরবিসি কি হয়, তৈরি হয়, আরবিসি তৈরি হয়, কোথা থেকে তৈরি হয়, বোন ম্যারো থেকে। এবার দেখো প্লেটলেটস, এগুলো কি হয়, এগুলো তৈরি হয়, তাই প্লেটলেটস কাউন্ট কমে যায়। ডিভাইড করে নিলে তো নিজেরা ডিভাইড করে নিত, এগুলো ডিভাইড করে না, তো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। আর মিওসিসটা কি, জেবি ফার্মার এবং মুরে এই দুজন মিওসিস দিয়েছিলেন, এটা ইম্পর্টেন্ট নয়। নার্ভ সেল ডিভাইড হতো, এটা কি, না নার্ভ আমি বলে দিচ্ছি। দেখো নার্ভ সেলটা হচ্ছে তোমার পুরো একদম প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট, পুরো সেন্স টু সেন্স নার্ভ সেলের এক্সটেনশন রয়েছে। সেজন্য তাহলে আমাদের জীবনে কোনদিন আমরা প্যারালাইজড হতাম না। নার্ভ সেল ডিভাইড করতো, আমাদের দেখো কোন একটা পোর্শন প্যারালাইজড হয়ে যায় কেন, কারণ কোনো না কোনো কারণে পুরো ব্রেনের থেকে ওর নার্ভের সিগন্যালই কেটে গেছে। নার্ভ ইমপ্ল্যান্টেশন দেখেছো, আমার এখানে একটা স্টুডেন্ট আছে, শর্মিষ্ঠাকে যেন না, ওর একটা অ্যাক্সিডেন্ট করে ওর পায়ের এই কটা সব নার্ভ কেটে গেছিল, সব ছিঁড়ে গেছিল অ্যাক্সিডেন্ট করে। তো ও রিসেন্টলি অপারেশন করে সবগুলো নার্ভ ইমপ্ল্যান্ট করেছে, মানে ওই নার্ভের সঙ্গে নার্ভকে জুড়েছে। তো এটা কি প্যারালাইজ কখন হয়, যখন আমাদের ব্রেনের থেকে ওই নার্ভের পোর্শনটা কেটে যায়, তাহলে আমাদের প্যারালাইজ ব্যাপারটা হতো না। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের বডির এমন কোনো জায়গা নেই যেখানে নার্ভ নেই, ঠিক আছে। তো নার্ভ না বেসিক্যালি ডিভাইড করার জায়গাও নেই, আর নার্ভ যদি ডিভাইড করতো আর আমরা আননেসেসারি সেন্সেশন দেখাতাম। নেচার যে সিগন্যাল দিচ্ছে আমরা সেই সিগন্যাল থেকে, ধরো কি হতো, তুমি যদি এখন ইকো লোকেশন রিসিভ করতে পারো তাহলে পাগল হয়ে যাবে, কারণ চারিদিকে আমাদের অডিবল সাউন্ড থেকে আরো এত প্রকারের আওয়াজ হচ্ছে। প্রফেসর শঙ্কুর ডায়েরি দেখেছো, উনি একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন, পৃথিবীর বিভিন্ন ফ্রিকোয়েন্সি ঘুরিয়ে ঘুরিয়ে পৃথিবীর সব সাউন্ড শোনা যায়, গাছ কথা বলছে, গাছ কাঁদছে। প্রফেসর শঙ্কু তো একদম অসাধারণ সায়েন্টিস্ট, অ্যানাহিলিন পিস্তল আবিষ্কার করেছে, ঠিক আছে। তো এটা কি হলো, তোমার যদি এটা হতো তাহলে তুমি আননেসেসারি সিগন্যাল অ্যাকসেপ্ট করতে, ফলে বিহেভ আলাদা করতে, তুমি অন্য বিহেভ করতে, হয়তো তোমার সিগন্যাল নয় অন্য কারো সিগন্যাল, বাদুর সিগন্যাল দিয়েছে তুমি রিসিভ করে নিয়েছো, এটা বাজে ব্যাপার হতো না। তো আলটিমেটলি আমাদের পুরো সিস্টেমটা অনেকগুলো
প্রবাবিলিটির উপরে দাঁড়িয়ে রয়েছে। তো ভগবানকে প্রতি মুহূর্তে আমাদের থ্যাঙ্কস জানাতে হয় যে আমরা সুস্থভাবে বেঁচে আছি, কারণ ফ্র্যাকশন অফ সেকেন্ড লাগে না আমাদের ইমব্যালেন্স তৈরি হতে। দেখো এডওয়ার্ড ভন এইসব লাগবে না, ঠিক আছে, কে অবজার্ভ করে এগুলো তোমার লাগবে না, এত পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয় না জেনারেলি। দেখো স্পাইরোগাইরা মিউকর নিম্ন শ্রেণীর উদ্ভিদে নিষেকের পরে জাইগোটে মিওসিস দেখা যায়, জাস্ট দেখে নিতে পারো যদি চাও। আর জার্ম সেল কি হয়, স্পারমাটোজেনেসিস বা উজেনেসিস হয়ে থাকে। তো নেক্সট ক্লাসটাতে আমরা এই স্পারমাটোজেনেসিস বা উজেনেসিস পুরো ব্যাপারটাকে পড়বো ডিটেলে পড়বো। মোটামুটি ধরে নাও প্রায় 30 থেকে 35 মিনিটের ক্লাস হবে, পুরো শুধু স্পারমাটোজেনেসিস বা উজেনেসিস প্রসেসটা, কারণ আমাদের এটা জানা উচিত যে বেসিক্যালি আমাদের বডিতে হচ্ছেটা কি, ঠিক আছে। তো সেটা হচ্ছে তোমার পুরো, তো আমরা এখানে আর এগোবো না, কারণ এটা এগোলে আর আমরা করতে পারবো না।